আমরা কোথায় যাচ্ছি শাহবাজ হেসে উত্তর দেয়, সোফিয়া ভাবি দাওয়াত করেছে তোমাকে। প্রথমে আমরা যেখানেই যাব সেখানেই যাব। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আজ যদি তারা না থাকতো, আপনি কোথায় থাকতেন কিছু কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক থাকে না, তবে আত্মিক টান থাকে। রিমন ভাই আর সোফিয়া ভাবিকে না দেখেই তাদের প্রতি অসম্ভব রকমের আত্মিক টান অনুভব করি আমার প্রাণ ভোমরা তারা আগলে রেখেছেন। রিকশা চলছে, আর যেন প্রিয়ঞ্জনার মুখে খই ফুটেছে। কত কত কথা বলছে মেয়েটা। শাহবাজ শুনছে, হাসছে, জবাব দিচ্ছে। এ অপার্থিব সুখ আর কোথাও পাওয়া যায় না। সোফিয়া আজ ছোটোখাটো আয়োজন করেছে। মুরগির গোস্ত, পোলাও, ডিম ভুনা আর ডাল। চৌকিতে বসে প্রিয়ঞ্জনার থালায় বড় পিসটাই তুলে দিচ্ছিল সোফিয়া। আর প্রিয়ঞ্জনা অবাক হচ্ছিল, আজকালকার যুগে এমন ভালো মানুষও হয়। তেমন কিছুই করতে পারেনি। লাজুক কণ্ঠে বারবার বলছে। সোফিয়া রিমনকেও বেশ লজ্জিত দেখালো। প্রিয়ঞ্জনা খাওয়া শেষে সোফিয়ার 2 হাত ধরে বলে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব আমার জানা নেই। আপনারা খুব ভালো। প্রথমবারের মতো শাহবাজের ঘরে প্রবেশ করে প্রিয়ঞ্জনা। কিছুক্ষণ পর তারা বেরিয়ে পড়ে। নতুন গন্তব্যে, নতুন গন্তব্য, নতুন সংসার। যে ছেলেটা এসি ছাড়া থাকতে পারতো না, তার মাথার উপর ছোট্ট একখানা পাখা, নরম তুলতুলে খাটে যে ছেলের ঘুমিয়ে অভ্যাস, আজ সে একটা চৌকির উপর ঘুমায়। শক্ত চৌকি। প্রিয়ঞ্জনা বহু কষ্টে নিজেকে আটকায়। বারবার চোখ ভিজে উঠতে যাচ্ছে তার। মানুষের জীবনে উথন পথন আসে। বসুন্ধরা ফ্ল্যাটে থাকা দামি গাড়িতে চড়া শাহবাজ চৌধুরী আজ টিনের ছোট্ট একটি ঘরে ঘুমাচ্ছেন। জীবন সত্যিই খরস্রোতা, নদীর মতন, কখনো জোয়ার কখনো ভাটা। টুকটাক সব কিছু গুছিয়ে শাহবাজ প্রিয়ঞ্জনা বেরিয়ে পড়ে বিকেলের দিকে। পরশু দিন হতে শাহবাজের ক্লাস শুরু হবে। ভেলানগর থেকে বাসে উঠতে হবে। ব্রিজ দিয়ে অপর পারে যেতে হবে। ব্রিজে উঠে দাঁড়ায় দুজনে। নিচে মেইন রোড, কত রকমের গাড়ি সাই সাই করে চলছে। মৃদু বাতাস বইছে। নিচে আকাশ। রেলিংয়ে হাত রাখে প্রিয়ঞ্জনা। তার হাতের উপর শাহবাজ নিজের হাত রাখে, ঠিক যেভাবে ধরেছিল বিয়ের প্রথম দিন গাড়িতে। আই এম অলওয়েজ উইথ ইউ। শাহবাজ নরম কণ্ঠে আশ্বাস দেয়। প্রিয়ঞ্জনা হালকা হেসে বলে, আমি জানি হুট করে মেইন রোডে বিকট শব্দে তারা সেদিকে তাকায়। একটি বিয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বাসের সাথে। বরবধূ ভেতরেই ছিলেন। লোকজনে ভরে গেছে চারপাশ। প্রিয়ঞ্জনা বিস্ময় নিয়ে তাকিয়ে। নববধূকে অবচেতন অবস্থায় বের করা হলো। লাল শাড়ি গায়ে, গোল গোল করে রক্ত বের হচ্ছে তার মাথা থেকে। এসব দেখে শরীর অবশ হয়ে আসছে প্রিয়ঞ্জনার। শক্ত করে সে আঁকড়ে ধরে শাহবাজের হাত। জীবন অনিশ্চিত, কেউ জানে না কখন তার সাথে কি হবে। তোমার খারাপ লাগছে প্রিয়ঞ্জনা? পানি খাবে? নিচে নেমে বাসে উঠে বসে দুজনে। প্রিয়ঞ্জনা পানি পান করে চোখ বুজে শাহবাজের কাঁধে মাথা রাখে। এই কাঁধে মাথা রেখে আল্লাহ যদি তার মৃত্যুও দেন, তাহলে তার আফসোস নেই। শাহবাজ শক্ত করে আঁকড়ে ধরে প্রিয়ঞ্জনাকে। এই একজনই তো তার প্রিয় মানুষ। এই মানুষটাই যে তার সব। দুপুরের দিকে সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে প্রিয়ঞ্জনা নেই। ড্রয়িং রুমে থমথমে মুখে বসে আছে সবাই। সবচেয়ে বেশি অসহায় মুখ প্রীতমের। প্রিয়ঞ্জনাকে ছাড়া তার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ সম্ভব নয়। সে দরজা আটকে সুমনাকে বেশ আঘাত করেছে। এখন সুমনা অচেতনের মতো পড়ে আছে প্রিয়ঞ্জনার ঘরে। প্রীতিকে মেরেছেন জোহরা। প্রীতি বারবার এক কথাই বলেছে, আমি এ ব্যাপারে কিছুই জানি না। স্বর্ণাও স্বামীর সাথে সাথে থাকছে। স্বামীকে এটা সেটা পরামর্শ দিচ্ছে। আমার ওসি বন্ধুকে ফোন দিব? থানায় একটা জিডি করলে কেমন হয়? জোহরা সহমত পোষণ করলেন, কিন্তু বাধা দিলেন প্রবীর। তিনি বেশ কিছুক্ষণ যাবৎ চুপ করে আছেন। মূলত তিনি ধারণাই করেছিলেন এমন কিছু হবে। গত পরশু সাদে প্রিয়ঞ্জনার সাথে কথা হয়েছিল তার। ছলো ছলো চোখে বেশ আকুতি করে বলেছিল, আমাকে আমার মতো করে বাঁচতে দাও বাবা।
ওই মানুষটা ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়। তিনি প্রশ্ন করেছিলেন, সন্তানের ভালো দিকটা কি বাবার দেখা উচিত না? টাকা পয়সা কখনো সুখ শান্তি বয়ে আনতে পারে না বাবা। আমি শাহবাজকে ভালোবাসি। ওকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। ফাহিমের মতো দুশ্চরিত্র ছেলেকে তো জীবনেও আমি মেনে নিতে পারবো না। কি চাও তুমি? নিজের মতো বাঁচতে চাই। কথা দাও বাবা, কোনো ঝামেলা করবে না। কোনো সময় এই বাড়িতে আর আসতে পারবো না। বাবা মা নয় তো শাহবাজ চৌধুরী, যে কোনো একটা বেছে নিতে হবে তোমাকে। প্রিয়ঞ্জনা থমকে গিয়েছিল, আকাশপানে তাকিয়ে কেঁদেছিল বেশ সময়। তারপর অশ্রু সিক্ত গলায় বলেছিল, আমার তাকে চাই বাবা, আমার তাকেই চাই। দীর্ঘশ্বাস ফেলেছিলেন প্রবীর। মেয়ের মাথায় হাত রেখে বলেছিলেন, তোমার যা ইচ্ছে করো, তোমার মা যেন না জানে। জীবনে প্রথমবারের মতো বাবাকে জড়িয়ে ধরেছিল প্রিয়ঞ্জনা। চোখ ভিজে উঠেছিল প্রবীরও। দীর্ঘ দিন বিদেশে থাকার কারণে এই মেয়েকে কখনো স্নেহ আদর করতে পারেননি তিনি। কেমন যেন দূরত্ব হয়ে গিয়েছিল তার আর তার মেয়ের মাঝখানে। জোহরা প্রীতম আর যা বোঝাতো তিনি তা সঠিক মনে করতেন। তবে এখন মনে হচ্ছে মেয়ে যথেষ্ট বড় হয়েছে, তাকে তার মতো করে জীবন অতিবাহিত করতে দেওয়া উচিত। এই কি হলো তোমার? কি বলো? জোহরা বেগমের বাজ খায় গলায় বাস্তবে ফেরেন প্রবীর। গম্ভীর কণ্ঠে বলেন, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর এসব নাটক করে লাভ নাই। এগুলো কি বলো? বাটপাড়ের কাছে মেয়ে দিব, যার কোনো ভবিষ্যৎ নাই? মেয়ে যথেষ্ট বড় জোহরা, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। ও যদি শাহবাজের কাছে থাকতে চায় তাহলে আমরা আর কি করতে পারি? আর এ সবাইকে বলে রাখি, আজকের পর থেকে এ ব্যাপারে যেন কথা না হয়। আঁচল দিয়ে মুখ ঢাকলেন জোহরা। কন্দনরত সরে বলেন, আজকের থেকে আমার প্রিয়া নামে কোনো মায়া নাই। নাই নাই। প্রীতম উঠে ঘরে চলে আসে। সেখানে বাবা মা কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে না। সেখানে যদি আগ বাড়িয়ে কিছু করতে যায় তাহলে মা নিশ্চিত সন্দেহ করবেন। ফাহিমকেও কথা দেওয়া, 3 মাসের মধ্যে ডিভোর্স সেরে তার সাথে প্রিয়ঞ্জনার বিয়ে দিয়ে দেবে। বাবা তো নিজে উকিলের সাথে কথা বলেছে। কি এমন হলো যে তিনি এমন পাল্টে গেলেন? স্বর্ণা পাশে বসে আছে। আমেরিকা তো তারও যাওয়ার শখ। কিন্তু প্রিয়ঞ্জনা তো পরিকল্পনা শুরুর আগেই পানি ঢেলে দিল। তারা পরিকল্পনা মোতাবেক বিয়ে করলো, বাচ্চা নিল, বাসায় নিজের একটা স্থান দখল করলো স্বর্ণা। আরও কত পরিকল্পনা বাকি ছিল তাদের, সব শেষ। কি জবাব দিবে ফাহিম ভাইকে? তাই তো ভাবছি। চিন্তিত দেখাচ্ছে প্রীতমকে। সুমনার জ্ঞান ফিরে প্রীতির ডাকে। কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল সে। আজ খুব আঘাত করেছে প্রীতম। ব্যথায় চোখ মুখ সুমনার ভাতের থালা বেডের পাশে ছোট্ট টেবিলে রেখে ডেকে তুলে সুমনাকে। সুমনার হাতে ভোলেনি 50 mg স্প্রে করে দেয়। দুটো হাত মারের দাগে কারশিটে হয়ে আছে। প্রীতি হতভম্ব কণ্ঠে বলে, অমানুষ একটা, হাতের কি অবস্থা করেছে! ছি, তাকে ভাই বলতে আমার ঘৃণা হচ্ছে। বদরুজ্জামান সাহেবের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে শাহবাজদের প্রায় রাত 8টা বেজে গিয়েছে। পুরনো আমলের 2তলা বাড়ি, অন্ধকারে কিছু বোঝা দায়। বাড়ির সামনে একটু উঠান রয়েছে। উঠানে জ্বলছে 100 ওয়েটের একটি হলদে বাতি। বাড়ির কিনারায় দেয়াল ঘেঁষে বেশ কিছু সুপারি গাছ লাগানো। নিচতলায় বদরুজ্জামান ভূঁইয়া সাহেব পরিবার সমেত থাকেন। শরীর বেশ খারাপ লাগছিল প্রিয়ঞ্জনার। শাহবাজ প্রিয়ঞ্জনার এখন ড্রয়িং রুমে সোফায় বসে আছে। রুমটা বেশ গোছানো। মধ্যবিত্ত পরিবারের ড্রয়িং রুম যেমন হয়। চা বিস্কুট নাস্তা দিয়েছেন নাজমা চাচি। তিনি বদরুজ্জামান সাহেবের স্ত্রী। বেশ অমায়িক তার ব্যবহার। বদরুজ্জামান সাহেব বললেন, নাজমা ছোটোখাটো আয়োজন করেছে, ফ্রেশ হয়ে খেয়ে নিন, তারপর উপরতলার ঘরে নিয়ে যাচ্ছি না হয়। আপনারা শুধু শুধু এসব ঝামেলা করতে গেলেন চাচা কেন? নাজমা ড্রয়িং রুমে এসে বললেন, মোটেও ঝামেলা না বাবা, তোমরা তোমার সম্পূর্ণ কথা আমি শুনেছি। সত্যিই কষ্টদায়ক। তাছাড়া তোমার বাবা বিথির আব্বুর জন্য যা করেছে সেই তুলনায় তো আমরা কিছুই করতে পারিনি। অতঃপর প্রিয়ঞ্জনাকে দেখে বললেন, তোমার কি খারাপ লাগছে? না, ও একটু মাথা ব্যথা, খাবার খেয়ে ওষুধ খেয়ে নিও। চলো, খেয়ে নেবে। বদরুজ্জামান সাহেবের 3 মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট 2 মেয়ে নিয়ে তারা থাকেন। মেজো মেয়ে অনার্স 3য় বর্ষে পড়ছে
আর ছোটজন ইন্টারে। তারা অবশ্য সামনে আসেনি। শাহবাজ প্রিয়ঞ্জনা ফ্রেশ হয়ে খেয়ে নেয়। বদরুজ্জামান সাহেব তাদের উপরে নিয়ে আসেন। চিনি কোঠায় বলা যায়, তবে আকারে বড়। সিঁড়ি বেয়ে ওঠে পাশেই ঘর। ঘরের সামনে বিশাল ছাদ। ঘরটিতে বাথরুম, রান্নাঘর আছে। আমরা যার কাছে থেকে বাড়ি কিনেছি তিনি বেশ শখ করে এই ঘরটা বানিয়েছিলেন, কিন্তু বেশি দিন থেকে যেতে পারেনি। ক্যান্সার হয়েছিল ভদ্রলোকের। আমরা ওঠার পর ভাড়া দিয়েছিলাম। গত 3 মাস যাবৎ খালি পড়েছিল। সব কিছু পরিষ্কার করে করিয়ে রেখেছি। বদরুজ্জামান সাহেব বলে চললেন এক মনে। প্রিয়ঞ্জনার খারাপ লাগলেও ঘরটা দেখে মন ভালো হয়ে গেল। তার আর শাহের ঘর। নতুন করে তারা সাজাবে সংসার। শাহবাজ, আপনারা থাকতে পারবেন তো? শাহবাজ বদরুজ্জামান সাহেবের দুটো হাত নেয় নিজ হাতে। নরম কণ্ঠে বলে, আপনি আমাদের জন্য যা করেছেন চাচা, তাতে আমরা কৃতজ্ঞ। বদরুজ্জামান সাহেব খুশি হলেন। চলে গেলেন তিনি। বারান্দায় দাঁড়িয়েছিল শাহবাজ, প্রিয়ঞ্জনা। ঘরটির সামনে ছোট্ট বারান্দা রয়েছে। এক কোণায় রাখা দুটো বেতের সোফা। ঘরের দরজার পাশটায় বড় করে লেখা চন্দ্রবিলাস। চন্দ্রবিলাস। কাঠের দরজা খুলেই শাহবাজ কোলে তুলে নেয় প্রিয়ঞ্জনাকে। নতুন করে প্রিয়ঞ্জনা প্রবেশ করে প্রিয়তমার কোলে চড়ে। লাইট জ্বালানো ছিল আগে থেকে। একটি পুরনো আলমারি, খাট আর ছোট্ট একটি পড়ার টেবিল। খাটে বালিশ তোশক সবই আছে। শাহবাজ প্রিয়ঞ্জনাকে নিয়ে খাটে বসে। প্রিয়ঞ্জনা চোখ বুজে আছে। শাহবাজ কপাল ঠেকায় প্রিয়ঞ্জনার কপালে। ভেজা কণ্ঠে বলে, আবার আমাদের পথ চলা শুরু হবে প্রিয়ঞ্জনা। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমাদের ছোট্ট পৃথিবী আবার রঙিন হয়ে উঠবে। প্লিজ পাশে থেকো। বলে প্রিয়ঞ্জনার চোখে মুখে ঠোঁটে অজস্র নরম স্পর্শে ভরিয়ে তোলে। প্রিয়ঞ্জনা লাজুক কণ্ঠে বলে, থাকবো সব সময় থাকবো। শাহবাজ প্রিয়ঞ্জনার মাথা টিপে দেয়। আরাম অনুভব করে প্রিয়ঞ্জনা। গভীর ঘুমে তলিয়ে যায়। আজ বোধহয় অমাবস্যা। নিশীদের নিস্তব্ধতা চিরে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। কারো নিষিদ্ধ হয় প্রণয়ের গভীর ভালোবাসার, আর কারো নিষিদ্ধ বয়ে আনে অনাবিল দুঃখ যন্ত্রণা। আপাতত প্রিয়ঞ্জনার ঘরেই ঠাঁই হয়েছে সুমনার। প্রিয়ঞ্জনার প্রীতমের ঘর পাশাপাশি। সুমনার কানে স্পষ্ট স্বর্ণার খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। প্রীতম হয়তো কোনো কিছু নিয়ে দুষ্টুমি করছে স্বর্ণার সাথে। বুকের মাঝে অসহনীয় ব্যথা অনুভব করে সুমনা। চোখের সামনে ভেসে ওঠে প্রীতমের সাথে তার কাটানো মুহূর্তগুলো। মানুষ কি করে এত বদলাতে পারে? কি করে? উত্তর খুঁজে পায় না সুমনা। এখন আর প্রিয় মানুষটার জন্য মনে ভালোবাসা নেই, আছে এক বুক ঘৃণা। চোখ মুছে একখানা সিদ্ধান্ত নেয় সুমনা। খুবই কঠিন সিদ্ধান্ত। সকাল 8টা বাজেই ফাহিম বাসায় এসে হাজির। রাগে গা জ্বলছে তার। এত কিছুর পরও সে প্রিয়ঞ্জনাকে পাবে না। ফাহিম আজ একাই এসেছে। প্রীতম কলেজে যাবে ক্লাস নিতে। ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। খাবারে গিয়ে দিচ্ছে স্বর্ণা। ফাহিমকেও খাবার খাওয়ার আহ্বান জানালো, কিন্তু ফাহিম যায়নি। বসে আছে সোফায়। জোহরা পাশের ফ্ল্যাটে গিয়েছেন। প্রীতিপ্রাপ্তি স্কুলে যাবে। ফাহিমের সামনে দিয়েই গেল। কুশল বিনিময় করল ফাহিমের সাথে। প্রীতির চাইতে প্রাপ্তি বেশি সুন্দর। মুখে প্রিয়ঞ্জনের একটা ছাপ আছে। হঠাৎ নিজের সিদ্ধান্তের পরিবর্তন করে ফাহিম। আমেরিকায় সে একজন ফরেন মেয়ে বিয়ে করেছে। এই ব্যাপারটা এখনও কেউ জানে না। তবে বাঙালি মেয়েদের প্রতি অন্যরকম টান। আর ছোটবেলা থেকে প্রিয়ঞ্জনার আকর্ষণীয় শরীর বেশ টানত তাকে। তাই প্রিয়ঞ্জনার বিয়ে হওয়া সত্ত্বেও তাকে বিয়ে করতে চেয়েছিল সে। কিন্তু প্রাপ্তিকে দেখে তার মাথায় ভাবনা জাগে। এত সুন্দর অবিবাহিত মেয়ে তার চোখের সামনে থাকতে সে কেন ওই মেয়ের পেছনে ঘুরবে? প্রীতম যে মাত্রার লোভী, তাকে রাজি করানো সেকেন্ডের ব্যাপার। হুট করে মন ভালো হয়ে যায় ফাহিমের। প্রীতম তার পাশে এসে বসে। কি ব্যাপার প্রীতম? তুমি না বলেছিলে প্রিয়ার ডিভোর্সের ব্যবস্থা করবে? এখন শুনি প্রিয়া নাকি পালিয়েছে। আপনি কি করে জানলেন ফাহিম ভাই? গতকাল রাতে মাকে ফোন করে জানিয়েছে ছোট আম্মু। হ্যাঁ, আসলে কি বলবো ভাই, প্রিয়ার মাথা নষ্ট হয়ে গেছে। নয়তো এত ভালো সুযোগ থাকতে কেউ বাটপারের সাথে পালায়? আপনিই বলেন। ওই শাহবাজ নিজেই টাকা মারছে, নয়তো নিজে টাকা ফেরত দিতেছে কেন? শাহবাজ কি করলো না করলো সেটা আমার দেখার ব্যাপার না প্রীতম। কথা তোমার সাথে হয়েছে,
ওই লোকের সাথে না। কি করব আপনিই বলেন। তোমার বোন প্রাপ্তিকে আমি বিয়ে করতে চাই। প্রীতম থতমত খেয়ে কথাটা শুনে খেয়ে গেল প্রীতম থতমত খেয়ে গেল কথাটা শুনে। প্রাপ্তি তো এখনও অনেক ছোট,